আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে দশম অধ্যায়ের জীবের বংশগতি ও বিবর্তনের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমাদের আজকের আলোচ্য টপিক হচ্ছে জৈব বিবর্তনিক তত্ত্ব এবং জীবনের আবির্ভাব। প্রথমে হচ্ছে বিবর্তন। বিবর্তন মানে হচ্ছে পরিবর্তন। কি ধরনের পরিবর্তন? বিবর্তন হলো এমন একটি জীববিজ্ঞানিক ধারণা যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে জীবের গাঠনিক ও চারিত্রিক বৈশিষ্ট্যের ক্রম পরিবর্তনকে বোঝানো হয়। কোনো জীবের বংশধরের মাঝে যে জিনরাশি ছড়িয়ে পড়ে তারাই বংশপ্রবাহে বিভিন্ন বৈশিষ্ট্য সৃষ্টি করে। জিনের পরিবৃত্তির মাধ্যমে জীবের নির্দিষ্ট কোনো বংশধরের নতুন বৈশিষ্ট্য উদ্ভব ঘটতে পারে বা পুরনো বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটতে পারে। অর্থাৎ কোনো একটা জীবের মধ্যে জিনের কোনো একটা পরিবর্তন ঘটতে পারে এবং সে পরিবর্তনটা দেখা যায় দীর্ঘ সময় যাবৎ ঘটে। দেখা যায় সেটা 1000 বছর যাবৎ লাগতে পারে কিংবা তার বেশি সময়ও লাগতে পারে এবং সেটা ধীরে ধীরে পরিবর্তিত হতে হতে দেখা যায় এই পরিবর্তনটা পরবর্তী প্রজন্মে ফিক্সড হয়ে গেছে, যার ফলে পরবর্তী প্রজন্ম কি করছে, এই বৈশিষ্ট্যটি তারও পরবর্তী প্রজন্মে বহন করছে বা বাহিত করছে। এভাবেই হচ্ছে বিবর্তন সংঘটিত হয়ে থাকে। তাহলে বিবর্তন হচ্ছে এমন এক ধরনের পরিবর্তন যা জীবের মধ্যে খুব দীর্ঘ সময় ব্যবধানে ঘটে থাকে, লম্বা সময়ের মাধ্যমে ঘটে থাকে এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে জিনের মাধ্যমে এটা ছড়িয়ে পড়ে। পৃথিবীতে প্রায় 13 লক্ষ প্রাণী প্রজাতি এবং 4 লক্ষের মতো উদ্ভিদ প্রজাতি এ পর্যন্ত শনাক্ত করা হয়েছে। আগে ধারণা করা হতো যে পৃথিবীর যে আকার বা আয়তন ছিল তার নির্দিষ্ট কোনো পরিবর্তন ঘটে না, কিন্তু বর্তমানে কিন্তু এটা প্রমাণ করা হয়েছে যে এই আকার সৃষ্টির সময় যেরকম ছিল পরবর্তীতে ঠিক সেরকম নেই, কিছুটা পরিবর্তন ঘটেছে। এই সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন মতবাদ ব্যক্ত করেন বিবর্তন সম্বন্ধীয়। যেমন জেনোফেন নামে একজন বিজ্ঞানী খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে কতগুলো জীবাশ্ম আবিষ্কার করেন। জীবাশ্ম মানে হচ্ছে কোনো উদ্ভিদ বা প্রাণী বা কোনো জীবের ফসিল, অর্থাৎ মরে যাওয়ার পরে তার যে কঙ্কালিক দেহ বা তার মৃতদেহটি সেটি যখন সংগ্রহ করা হয় তখন সেটাকে আমরা ফসিল বা জীবাশ্ম বলে থাকি। এই জীবাশ্ম আবিষ্কার করার মাধ্যমে উনি দেখতে পান যে জীবদেহের আকার প্রতিনিয়তই পরিবর্তন করছে, অর্থাৎ পূর্বপুরুষ থেকে পরবর্তী প্রজন্মের মধ্যে দেহের আকারের পরিবর্তন সাধিত হচ্ছে। এরিস্টটল খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে প্রমাণ করেন যে জীবজগতের মধ্যে যে জীবগুলো আছে সেই জীবগুলো এক শ্রেণী থেকে অন্য শ্রেণী উন্নত, অর্থাৎ একটি শ্রেণী থেকে আরেকটি শ্রেণী উন্নত, এবং সেই জীবগুলো তাদের পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করে বিবর্তনের মাধ্যমে ক্রমাগত পরিবর্তিত এবং রূপান্তরিত হয়ে বর্তমান রূপ ধারণ করেছে। এবং তিনি বলেছেন যে বিবর্তন হচ্ছে একটি মন্থর প্রক্রিয়া, খুব ধীরে ঘটে থাকে এবং চলমান প্রক্রিয়া, এবং এইভাবেই হচ্ছে সরল দেহী জীব পরিবর্তন ঘটার মাধ্যমে জটিল গঠনের জীব তৈরি করে থাকেন। পৃথিবীর সৃষ্টি সম্বন্ধে বৈজ্ঞানিক যে তথ্য আছে সেটি হচ্ছে প্রায় 450 কোটি বছর আগে সূর্য থেকে সৃষ্ট এই পৃথিবী একটা উত্তপ্ত গ্যাসপিণ্ড ছিল, যেই উত্তপ্ত গ্যাসপিণ্ডটি ক্রমাগত তাপ বিকিরণ করে এবং তরল অবস্থা প্রাপ্ত হয়। পরে সেই গ্যাসপিণ্ডটি ক্রমশ কঠিন হতে থাকে এবং মেঘের সৃষ্টি করে। ওই মেঘ থেকে পরবর্তীতে বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার ফলে সমুদ্রের আবির্ভাব ঘটে এবং সমুদ্রে নতুন প্রাণের সঞ্চার হয়, এবং এই নতুন প্রাণের সঞ্চারণের ফলেই বর্তমানে বৈচিত্র্যময় জীবজগৎ সৃষ্টি হয়েছে। এই ইভলিউশন বা বিবর্তন শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে এবং সর্বপ্রথম বিজ্ঞানী হার্বার্ট স্পেন্সার এই ইভলিউশন শব্দটি ব্যবহার করেছেন। বিবর্তন শুধুমাত্র ধীরগতিতে ঘটে না, বর্তমানে বিজ্ঞানীরা এটাও প্রমাণ করেছেন যে এটা দ্রুত ঘটতে দেখা যায়। বিবর্তন নিম্ন শ্রেণীর জীব থেকে জটিল জীব কিংবা নিম্ন ধরনের বৈশিষ্ট্য থেকে উচ্চ ধরনের বৈশিষ্ট্য সৃষ্টি করে না, শুধু এটি উচ্চ বৈশিষ্ট্য থেকে নিম্ন ধরনের বৈশিষ্ট্য
উদ্ভব ঘটিয়ে থাকে। যেমন মেক্সিকান ক্যাটফিশ নামে একটি ফিশ আছে, যেটি পানির উপরের স্তর থেকে সরে গিয়ে গভীর পানিতে অন্ধকার গুহায় বাস করতে শুরু করার ফলে একসময় সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে এবং বংশ পরম্পরায় এখন তারা দৃষ্টি শক্তিহীন। তাহলে ছিল আগে উপরের স্তরে পানির এবং এটা উন্নত বৈশিষ্ট্য, কিন্তু পরবর্তীতে গুহায় অন্ধকারে বসবাস করেছে, যেটা অনুন্নত বৈশিষ্ট্য এবং যার ফলে সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। তাহলে শুধুমাত্র নিম্ন বৈশিষ্ট্য থেকে উচ্চ বৈশিষ্ট্য তৈরি করে না, উচ্চ থেকে নিম্ন তৈরি করে। তবে সাধারণত এই প্রক্রিয়াটি দৃঢ়, সাধারণত এই প্রক্রিয়াটি নিম্ন বৈশিষ্ট্য থেকে জটিল বৈশিষ্ট্য তৈরি করে এবং এটি অবিরাম এবং চলমান পরিবর্তনের মাধ্যমে ঘটে থাকে। বিবর্তন হলো প্রজন্ম থেকে প্রজন্মে নির্দিষ্ট এলাকায় এক কিংবা কাছাকাছি প্রজাতির অ্যালিল ফ্রিকোয়েন্সির বা জিনের পরিবর্তন। অ্যালিল ফ্রিকোয়েন্সি মানে জিনের যে গঠনটি আছে সেই গঠনটিগুলোর মধ্যে পরিবর্তন হলেই বিবর্তন বা পরিবর্তনটি দেখা যায় এবং সেটি দীর্ঘ সময়ের ব্যবধানে সাধারণত হয়ে থাকে। জৈব বিবর্তন তত্ত্ব। বিবর্তন শুধুমাত্র একটি থিওরি বা তত্ত্ব নয়, সুপ্রতিষ্ঠিত বৈজ্ঞানিক তত্ত্ব দিয়ে এই বিবর্তনকে ব্যাখ্যা করা হয়, যার ফলে একে বিবর্তন তত্ত্ব বলা হয়। তাহলে যেই বৈজ্ঞানিক তত্ত্ব দিয়ে বিবর্তনকে ব্যাখ্যা করা যায় তাকে বলা হয় বিবর্তন তত্ত্ব এবং বিবর্তন তত্ত্বকে সংক্ষেপে বিবর্তন দ্বারা নির্দেশ করা হয়। বিভিন্ন ধরনের বিবর্তনবাদী বিজ্ঞানীরা বিভিন্ন সময় বিবর্তনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন তত্ত্ব উপস্থাপন করেছেন এবং এখনো পরীক্ষা করে যাচ্ছেন। জীবনের আবির্ভাব। পৃথিবীতে জীবনের উৎপত্তি হয়েছিল প্রথমে সমুদ্রে। এই সম্বন্ধে সকল বিজ্ঞানীরা একমত পোষণ করেছেন এবং দেখা যায় যে প্রায় 260 কোটি বছর আগে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, জলীয় বাষ্প, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছিল, কিন্তু অক্সিজেন গ্যাস ছিল না। পরপর ঘটতে থাকা আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি ঘটত এবং বজ্রপাতের ফলে ও অতিবেগুনি রশ্মির প্রভাবে এই যৌগ পদার্থগুলো মিলিত হয়ে অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড সৃষ্টি করে এক সময়, এবং এই অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড পরস্পর সহযোগে সৃষ্টি হয় নিউক্লিয় প্রোটিন। তাহলে অ্যামাইনো অ্যাসিড নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে গঠন করে নিউক্লিয় প্রোটিন, এবং যে নিউক্লিয় প্রোটিনটি পরবর্তীতে প্রোটোভাইরাস অর্থাৎ জীবের সৃষ্টি করে। যে প্রোটোভাইরাসটি পরবর্তীতে আরও উন্নত বৈশিষ্ট্যবাহী ভাইরাস তৈরি করে এবং ভাইরাসের পরে তৈরি করে ব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়ার পরে তৈরি হয় ক্রমান্বয়ে প্রোটোজোয়া। তাহলে পৃথিবী সৃষ্টির ফলে যে অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড তৈরি হয়েছিল তারা যুক্ত হয়ে নিউক্লিয় প্রোটিন তৈরি করে। এই নিউক্লিয় প্রোটিন পরবর্তীতে প্রোটোভাইরাস তৈরি করে, প্রোটোভাইরাস পরবর্তীতে ভাইরাস সৃষ্টি করে এবং অনেক পরে তারও অনেক পরে সৃষ্টি হয় ব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়ারও অনেক পরে তৈরি হয় প্রোটোজোয়া, এবং এভাবেই বিভিন্ন উন্নত জীবের আবির্ভাব ঘটতে থাকে ক্রমান্বয়ে। প্রোটোজোয়ার পর তৈরি হবে আরও যে উন্নত ধরনের জীব আছে তারা ক্রমান্বয়ে তৈরি হতে থাকবে। দেখা যায় প্রোটোজোয়ার দেহে সুগঠিত নিউক্লিয়াস আছে, কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া ছিল হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস নেই, অর্থাৎ ওরা আদিকোষী প্রাণী। প্রোটোজোয়া হচ্ছে প্রকৃতকোষী প্রাণী এবং যার ফলে এদের মধ্যে ক্লোরোফিল দেখা দিয়েছে এক সময়, যার ফলে তারা খাদ্য তৈরি করতে পারছে এবং উপজাত পদার্থ হিসেবে অক্সিজেন ত্যাগ করতে পারছে, অর্থাৎ উদ্ভিদ তৈরি হয়েছে। এবং এইভাবে হচ্ছে বহুকোষী জীবের সৃষ্টি হয়েছে ক্রমান্বয়ে। এরপর একদিকে উদ্ভিদ এবং অপরদিকে প্রাণী, দুটি ধারায় জীবের বিবর্তন শুরু হলো। একদিকে প্রাণী ক্রমান্বয়ে সৃষ্টি হতে থাকলো, সরলতম জীব থেকে উচ্চতর জীবে বিবর্তন ঘটতে থাকলো, এবং অন্যদিকে উদ্ভিদ নিম্নতর জীব থেকে উন্নত জীবে তৈরি করতে থাকলো। এখানে একটা চিত্র আছে, লক্ষ্য করো।
এটিকে বলা হয় বিবর্তনিক ট্রি বা বৃক্ষ, অর্থাৎ ইভলিউশনারি ট্রি বলা হয় এটাকে। এখানে দেখো প্রথম দিকে গাছের গোড়াটা হচ্ছে এটা, এবং গাছের গোড়া থেকে হচ্ছে ক্রমান্বয়ে বিভিন্ন ধরনের শাখা প্রশাখা তৈরি হয়েছে, এবং এভাবে হচ্ছে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী বা অন্যান্য জীবের সৃষ্টি হয়েছে। প্রথম দিকে দেখো এখানে আর্কিয়া, ইউক্যারিয়া এবং ব্যাকটেরিয়া সৃষ্টি হয়েছে, এবং এখানে যে আর্কিয়া এবং ব্যাকটেরিয়া আছে এরা প্রায় হচ্ছে একই ধরনের গঠন, অর্থাৎ আর্কিয়া যেটা আছে এটা অনেকটা ব্যাকটেরিয়ার মতো, কিন্তু কিছুটা পার্থক্য আছে। এবং আর্কিয়া এবং ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী প্রাণী। অন্যদিকে ইউক্যারিয়া যেটি, অর্থাৎ ইউক্যারিওটা, এটা হচ্ছে প্রকৃতকোষী প্রাণী, অর্থাৎ ও হচ্ছে সুগঠিত নিউক্লিয়াসযুক্ত প্রাণী বা উদ্ভিদ গঠন করছে। অন্যদিকে আর্কিয়া এবং ব্যাকটেরিয়া গঠন করছে হচ্ছে অণুজীব, বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজমস বা অণুজীব, অর্থাৎ আদিকোষী প্রাণী। এখানে প্রথম দিকে ব্যাকটেরিয়া, আর্কিয়া সৃষ্টি হলো আদিকোষী প্রাণী, তারপর ইউক্যারিওটা বা ইউক্যারিয়া তৈরি হলো প্রকৃতকোষী, এবং আদিকোষী আর্কিয়া, ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী জীব। অন্যদিকে ইউক্যারিওটা তৈরি হলো প্রকৃতকোষী জীব, যে জীবের মধ্যে প্রথম দিকে তৈরি হলো প্রোটিস্টা, এবং প্রোটিস্টার মধ্যে আছে হচ্ছে তোমরা জানো অ্যামিবা, প্যারামিশিয়াম, বিভিন্ন ধরনের শৈবাল, এককোষী কিংবা বহুকোষী গঠন করেছে, উৎপত্তি লাভ করেছে। এবং তোমরা মার্গুলিসের 5 কিংডম শ্রেণীবিন্যাস পদ্ধতি পড়েছো, সেখানে এই সম্বন্ধে আলোচনা করা হয়েছিল। পরবর্তীতে ফানজাই অর্থাৎ ছত্রাক তৈরি হয়েছে, যেমন পেনিসিলিয়াম, মাশরুম বা ইস্ট গঠন করে তৈরি হয়েছে বিভিন্ন প্রজাতি। এরপর উদ্ভিদ এবং প্রাণী সৃষ্টি হয়েছে। উদ্ভিদের মধ্যে নন ভাস্কুলার এবং ভাস্কুলার মানে হচ্ছে এটা হচ্ছে যাদের পরিবহন টিস্যুতন্ত্র নেই তারা, অর্থাৎ অনুন্নত বৈশিষ্ট্যবাহী উদ্ভিদ সৃষ্টি করেছে, এবং যাদের পরিবহন টিস্যুতন্ত্র আছে অর্থাৎ জাইল এবং ফ্লোয়েম টিস্যু আছে তাদেরকে ভাস্কুলার বলা হয়। এবং এই ভাস্কুলারটা হচ্ছে প্রথম দিকে বীজহীন উদ্ভিদ সৃষ্টি করেছে, পরবর্তীতে আরো উন্নত বৈশিষ্ট্য বীজ যুক্ত উদ্ভিদ সৃষ্টি করেছে, অর্থাৎ বীজ উৎপাদনকারী উদ্ভিদ সৃষ্টি করেছে। এভাবে উদ্ভিদের মধ্যে বিবর্তন ঘটেছে। এখানে দেখো অনেকগুলো শাখা মাধ্যমে উন্নত বিশিষ্ট উদ্ভিদ তৈরি হয়েছে। পরবর্তীতে প্রাণীর মধ্যে প্রথম দিকে নিম্ন শ্রেণীর কিছু প্রাণী, অর্থাৎ অমেরুদণ্ডী জাতীয় কিছু প্রাণী তৈরি হয়েছে, পরিফেরা জাতীয় কিছু প্রাণী তৈরি হয়েছে, মলাস্কা জাতীয় কিছু প্রাণী তৈরি হয়েছে, শামুক, ঝিনুক, তারপর আর্থ্রোপোডা অর্থাৎ বিভিন্ন ধরনের কীটপতঙ্গ তৈরি হয়েছে। তারপর শেষ পর্যায়ে ভার্টিব্রেট অর্থাৎ মেরুদণ্ডী প্রাণী তৈরি হয়েছে, এবং আমরা কিন্তু মেরুদণ্ডী প্রাণীর অন্তর্ভুক্ত। এখানে হচ্ছে প্রথম দিকে মাছ, তারপরে হচ্ছে ব্যাং, তারপরে হচ্ছে তোমার সরীসৃপের মধ্যে আছে এখানে কচ্ছপ আছে, তারপর টিকটিকি আছে। এরপর তৈরি হয়েছে হচ্ছে পাখি, ভার্স। এরপর তৈরি হয়েছে ম্যামালস, স্তন্যপায়ী। ঠিক আছে, এটা হচ্ছে আমরা মানুষ। স্তন্যপায়ীদের মধ্যে আরো অনেকগুলা প্রাণী আছে, যেমন বাঘ, সিংহ, গরু, ছাগল, ওরা সবাই হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। এইভাবে হচ্ছে জীবনের আবির্ভাব ঘটেছে। তাহলে এখান থেকে সৃষ্টি হয়ে বিভিন্ন শাখা প্রশাখার মাধ্যমে হচ্ছে নিম্নতর বৈশিষ্ট্য থেকে আস্তে আস্তে উন্নত বৈশিষ্ট্যবাহী জীবের আবির্ভাব ঘটেছে, এবং এভাবে হচ্ছে বিবর্তন সম্পন্ন হয়েছে, এবং ক্রমান্বয়ে এটা বিবর্তন ঘটছে এখনো। হয়তোবা এটা পৃথিবী যতদিন থাকবে এটা ঘটতেই থাকবে। তাহলে আজকে আর নয়, আগামী দিন অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব। ডারউইনের মতবাদ এই অধ্যায়ের শেষ টপিক। সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।